স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে। আপনাদের সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থী। মাঠ থেকে শতভাগ আমন ধান উঠে গেছে। চালের সরকারি মজুদও যথেষ্ট, তারপরেও বাজারে কমছে না চালের দাম। উল্টো মিলগেট, পাইকারি এবং খুচরা পর্যায়ে দাম বেড়েই চলেছে। চালের বাজারের খবর জানাতে আমাদের সাথে কুষ্টিয়া এবং দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব কুষ্টিয়ায়, সেখান থেকে জাহিদুজ্জামান আমাদের সাথে যোগ দিচ্ছেন। জাহিদ, কুষ্টিয়াতে চালের বিশাল মোকাম, সেখানে আসলে চালের দামের কি অবস্থা দেখতে পাচ্ছেন? ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন? গত মৌসুমে অর্থাৎ এই যে এখন নতুন করে যে বোরো ধান লাগানো হচ্ছে, এর আগের বছর অর্থাৎ এখন থেকে 10-9 মাস আগে যে বোরো মৌসুম শুরু হয়েছিল, তখন থেকেই কিন্তু চালের দামটা বাড়তির দিকে, এবং মিল মালিক তারা বলে আসছেন দীর্ঘদিন ধরে যে ধান তারা মৌসুমের শুরু থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, সে কারণে তাদের আসলে চালের দামটা বেশি বলে তারা প্রথম থেকেই আমাদেরকে জানিয়ে আসছেন। আমরা খুচরা পর্যায়ে বাজারে দেখছি যে এর সেই বোরো মৌসুমের শুরু থেকে তারপরে আউশের মৌসুম গেছে, সেখানেও কিন্তু আমনের মৌসুম গেছে, তার মধ্যেও কিন্তু আমরা কখনো চালের দাম কমতে দেখিনি। প্রতিনিয়তই চালের দাম বাড়ছে। কখনো চাল বা ধানের মজুদের কিন্তু তেমন কোনো সংকট এই কুষ্টিয়া অঞ্চলে আমরা দেখি নাই। আপনি বলছিলেন যে কুষ্টিয়া বৃহত্তম মোকাম, কুষ্টিয়ার খাজানগরে এখানে 4 শতাধিক মিল আছে। সেই মিলগুলো কিন্তু বেশিরভাগই সরু চাল তৈরি করে, এবং কুষ্টিয়ার এই সরু চাল কিন্তু সারা বাংলাদেশে, যেটি মিনিকেট চাল নামে, সারা বাংলাদেশে কিন্তু এটা সরবরাহ করা হয়। এবং এই মুহূর্তে খুচরা বাজারে এই সরু মিনিকেট চাল 62 থেকে 64 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমি মিল পর্যায়ে খোঁজ নিয়েছি, যেমন সবচেয়ে ভালো মানের সরু মিনিকেট চাল তৈরি করে গোল্ডেন রাইস। সেই গোল্ডেন রাইসের ব্যবস্থাপনা পরিচালক জিহাদুজ্জামান জিকুর সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে আজ সকালেও তারা 2950 থেকে 3000 টাকা বস্তা, অর্থাৎ প্রতি 50 কেজির বস্তা, যে বস্তা কেজি দাঁড়ায় 59 থেকে 60 টাকা দরে তারা মিল গেটে বিক্রি করছেন। সেখান থেকে মিল থেকে এসব পাইকারি ক্রেতারা তারা কিনে নিয়ে যায়, তারপরে খুচরা বাজারে যায়, এরপরেই কিন্তু এটা ক্রেতাদের হাতে যায়। এই যে আরও কয়েকটা হাত ঘুরে দাম 62 থেকে 64 টাকা দরে দাঁড়াচ্ছে। এবং আমরা মোটা চাল যেটা, সেটারও খোঁজ নিয়েছি। মোটা চালের দামও কিন্তু 42 থেকে 44 টাকা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। মিল মালিকদের নেতা অর্থাৎ কুষ্টিয়া চাল কল সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবিদিনের সাথে আমি কথা বলেছি। তিনি আমাদের বলেছেন যে এবার শুরু থেকেই কিন্তু ধানের দাম কখনো কমেনি, সে কারণে এই যে ধানের দাম না কমার কারণে তারা কিন্তু আর চালের দাম কমাতে পারেননি, এটা তাদের বক্তব্য। তবে সাধারণ মানুষ যেই যে প্রতিনিয়ত চালের দাম বাড়ছে, তাতে কিন্তু তাদের নাভিশ্বাস, তারা ঠিকমতো বাজার করতে এসে তারা কিন্তু অন্য জিনিস কাটল করে তাদের চাল কিনতে হচ্ছে। তো মিল মালিকরা আশা করেছেন যে সামনের বোরো মৌসুমে যদি ভালো মানের ধান উৎপাদন হয় এবং উৎপাদন বেশি হয়, তাহলে চালের দাম সে সময় কিছুটা কমে আসতে পারে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে ধান চালের খবর। আমরা ধানের জেলা দিনাজপুরে চলে যাব, সেখানে আছেন সহকর্মী ফখরুল ইসলাম পলাশ। পলাশ, জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন? জাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, ধানের জেলা দিনাজপুর। আসলে এখানেও কিন্তু ধানের বাজার যেমন বেড়েছে, সেই সাথে কিন্তু চালের বাজারও কিন্তু বেড়েছে। আমরা কিন্তু দেখেছি যে খুচরা বাজারগুলোতে, বিশেষ করে দিনাজপুরের যে সবচেয়ে যে চালটি সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে BR28। সেই BR28-এর ধানের দাম তো বেড়েছেই, পাশাপাশি কিন্তু চালের যে দাম সেটিও কিন্তু বেশ বেড়েছে। এবং আমরা দেখেছি 2600 থেকে 2700 টাকা প্রতি 50 কেজির বস্তায় কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এবং আরেকটি জাত রয়েছে, সেটি হচ্ছে মিনিকেট ধানের দামও কিন্তু আমরা দেখেছি বেড়েছে, এবং পাশাপাশি কিন্তু চালের দামও কিন্তু অনেকটা বেশি। চালের দাম যদি আমি বলি, প্রতি 50 কেজির বস্তায় মিনিকেট চাল কিন্তু বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা পর্যন্ত বস্তা বিক্রি হচ্ছে। এবং গত এক সপ্তাহের তুলনায় আমাদের এই ব্যবসায়ীরা যা বলছেন, এক সপ্তাহের তুলনায় দাম বেড়েছে কেজিতে 1 থেকে 2 টাকা, এবং বস্তা প্রতি 50 থেকে 100 টাকায় কিন্তু চালের দাম ইতিমধ্যে কিন্তু বেড়ে গেছে। এবং এটি বোরো মৌসুম। আপনি জানেন যে বোরো মৌসুমে কেবল ধান লাগানো হয়েছে, যার কারণে কিন্তু সেই ধান না ওঠা পর্যন্ত এই দাম কিন্তু থাকবে বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে। তো এক ব্যবসায়ীর সাথে যদি আমি কথা বলি যে ধানের দাম
তো বেশি বলছে, তো সেই ক্ষেত্রে চালের দামও তো বেড়েছে। তো আপনারা কিভাবে ধান এত দামে কি কৃষকরা বা যারা ক্রেতা আছে তারা কি বলছেন? হ্যাঁ, বলেন। চাল বর্তমানে এখন একমাত্র বাংলাদেশের মধ্যে দিনাজপুরের মধ্যে একমাত্র মিনিকেট চালটাই দাম একটু বেশি, আর মিনিকেট আর জিরা 28টা, এই দুটা চালের দাম বেশি, আর এই চাল দুটারই চাহিদা বেশি বা আমাদের দিনাজপুরের মধ্যে। এখন অন্য অন্য চাল যেরকম আছে, ধরেন মোটা চাল আছে 38 টাকা, 35 টাকা, 40 টাকা, সুমন চাল আছে ধরেন যেরকম আছে 40 টাকা, 42 টাকা। এটা চালের কিন্তু গাড়া খুব কম, খুবই কম। কিন্তু আমাদের একমাত্র বেচা কেনা হচ্ছে 28 চাল আর মিনিকেট চাল, এই দুটা চালে আমাদের দাম বেশি, আর বেচা কেনা হচ্ছে এই দুটা চালই বেশি। হঠাৎ করে দাম বাড়তেছে প্রতিনিয়ত। এই ধান তো এক সিজন সারা বছরে একবারে উঠে, বৈশাখ মাসে উঠে, আবার বৈশাখ মাসে আসলে আবার চালের দামটা, মিনিকেট 28 চালের দামটা কমে যাবে। এইটাই হলো আমাদের ব্যবসা। আর মিলাররা তো এখন তো দামরা বেশি দামে বিক্রি করতেছে, ওরা ধান ধরা কিনে রাখছে, ওরা এখন যেরকম খুশি সেরকম দাম দিয়ে ওরা বেচা কেনা করতেছে। চাল মিলাররা কি বলতেছে আপনাদের? বলতে ধান পাওয়া যাচ্ছে না, ধানের দাম বেশি, এই জন্য চালের দাম বেশি। এই আর গত বছরে কি এরকম দাম ছিল? গত চেয়ে একটু এবার বেশি আছে, গতবার চেয়ে এবার একটু বেশি। এই কারণ হিসেবে মিলাররা কি বলছে? এখন কারণটা বলতে ধানের দাম বেশি, একটাই ওদের কারণ, এইটাই। আমার তাছাড়া তো আবার কিছু নেই। জাহিদ, শুনছিলেন আসলে মিলাররাও কিন্তু তাদেরকে বলছে যে যেহেতু ধানের দাম বেশি সেই ক্ষেত্রে কিন্তু চালের দাম কিন্তু বেশি থাকবে, এটাই স্বাভাবিক, এটা কিন্তু মিলাররা বলছেন। এবং তারা কিন্তু মিলারদের কাছে যে দামটা কিনে আনেন তার চেয়ে হয়তো বা 2-1 টাকা লাভে কিন্তু তারা কিন্তু কেজি দরে কিন্তু তারা কিন্তু বিক্রি করছে বলে তারা কিন্তু আমাকে ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং বোরো মৌসুমে আমি যেটা আগেও বলেছি যে বোরো মৌসুম ধান কেবল রোপণ করা হয়েছে, এই ধান যদি ওঠা শুরু করে সেই ক্ষেত্রে দাম কিন্তু তখন একটু কমে আসবে বলে কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছে বা সংশ্লিষ্ট রয়েছে তারা কিন্তু আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল ধানের চালের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থীর কাছে। অর্থী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চালের বাজার নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। করোনা সংক্রমণ বাড়লেও বাড়েনি সচেতনতা। স্বাস্থ্যবিধি মানায় প্রবল অনীহা দেখা গেছে মানুষের মাঝে। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, রাজধানীর আজকের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? স্বাস্থ্যবিধি মানা নিয়ে আসলে মানুষের মাঝে সচেতনতা কতটুকু দেখতে পাচ্ছেন? যদি বলি সেই সচেতনতা অনেকাংশে কম অর্থী, কারণ গত 2 দিন ধরে আমরা গত 3-4 দিন ধরেই মূলত ঢাকায় নানান জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান আমরা দেখেছি। আজকে কিন্তু সেই চিত্র একেবারেই আমরা এখন পর্যন্ত আমরা দেখিনি। আমরা যে কয়েকজন নির্বাহী হাকিমের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে আসলে কখন তারা নামবেন বা তখন অভিযান পরিচালনা করবেন আমাদেরকে কিছুই তারা জানাননি, যার ফলে আসলে আমরা এই জায়গায় গত 3-4 দিন ধরেই মূলত এই সময়টুকুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সতর্কতা আমরা দেখি। এবং যারা যানবাহন চালান কিংবা যারা যানবাহনের এখানকার চালক সহযোগী বা যাত্রী তারাও অনেকটা সতর্কভাবেই চলাফেরা করেন। কিন্তু আজকে যেহেতু পুলিশের কিংবা প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ নেই, ফলে আগের মতো আসলে যদি বলি অবস্থা যে মাস্ক না পরার মানুষের মধ্যে যে উদাসীনতা সেটাই অব্যাহত আছে এবং মানুষ মাস্ক না পরেই চলাফেরা করছেন। এবং বাসের গত 3-4 দিন ধরে বাসের যে চিত্রটি আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি বাসই মূলত চেক করা হতো, এর বাসের যারা চালক রয়েছেন তাদের টিকার যে ডোজ সেই ডোজ নিয়েছেন কিনা, সেই টিকার সনদ রয়েছে কিনা সেগুলো নিশ্চিত করা হতো। আজকে কিন্তু সেই অবস্থাও কিন্তু এখন নেই। আপনারা ছবি তো দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু বেশিরভাগ মানুষই নানান ধরনের অজুহাত দিচ্ছিলেন এবং বেশিরভাগ অজুহাতে আসলে গতানুগতিক অজুহাত, অনেকের গরম লাগে কিংবা অনেক ধরনের অজুহাত তারা দিচ্ছেন মাস্ক না পরার বিষয়। তবে বেশিরভাগ মানুষ যেটা বলছেন যে এই মাস্ক পরার জন্য যে সরকারের উদ্যোগ গত কয়েকবার বা গত বছর আগের বছর প্রশাসনিক পক্ষ থেকে যেরকম উদ্যোগ ছিল, এবার সেই ধরনের উদ্যোগ কিন্তু অনেকাংশেই কম, যার ফলে মানুষের মধ্যে আসলে আগ্রহের জায়গাটা এখন পর্যন্ত তৈরি হয়নি। এবং আমরা দেখছেন যে যখন আসলে টেলিভিশনের ক্যামেরা ছবি নেওয়া শুরু করে তখনই আসলে মানুষ মাস্ক পরছেন, কিন্তু এর বাইরে আসলে মাস্ক মানুষ পরছেন না। এবং আমরা কিছুক্ষণ আগে এই জায়গায় বেশিরভাগ সব মানুষই মূলত মাস্ক না, অনেকটাই মানুষই মাস্ক না পরেছিল, কিন্তু এখন কিন্তু সবাই মাস্ক পরছেন এবং সেই জায়গায় নিজেদেরকে তৈরি করে। আমরা চেষ্টা করবো কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে, একটু জানতে চাইবো যে তারা কেন মাস্ক একটু কথা বলতে চাই। মাস্ক না পরার কারণ কি? আমি যাইতেছি এক জায়গায়, সেই জায়গায় যাচ্ছে তো পান খাইতেছি তো এখানে মাস্কটা খুলে রাখছে, আছে পকেটে আছে।
উনি পান খাচ্ছেন যার কারণে মাস্ক পরছেন না। এই যে একটু জানতে চাইবো যে মাস্ক আপনারা নানান সময় নিচে রেখে দেন, কেন এটা করেন? এটা অনেক সময় আপনার যে লোকজন রাখতে হয়, কথা দিলে বোঝা যায় না, এর জন্য। যাত্রীদের সঙ্গে কথা বলতে হয়। হ্যাঁ, যাত্রীর সাথে কথা বলতে গেলে উনারও মাস্ক পরা থাকে, আমাদেরও থাকে, কিন্তু আমরা কথা বললে উনারাও বুঝে না, আমরাও বুঝতে পারি না, এর জন্য। আপনার কি কারণ মাস্ক না পরা? মাস্ক আছে পকেটে, আমার খেয়াল নাই আর কি, মাস্ক এই সাথেই আছে। আসলে এক একজন অর্থে এক এক রকমই কথা বলছেন, এক একজন এক এক অজুহাত দিচ্ছেন, এবং প্রশাসনের যে থেকে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু আজকে এখন পর্যন্ত ঢাকার কথা আমরা দেখিনি। ঢাকা বেশিরভাগ জায়গায় আসলে এই মহাখালী বাস টার্মিনালের যে চিত্র, পুরো গোটা ঢাকার চিত্র আসলে এরকমই। বেশিরভাগ মানুষই আসলে মাস্ক পরছেন না, কিংবা অনেকেই বলছেন যে তাদের নানান অজুহাত তারা দেখাচ্ছেন। তবে বাসের ভিতরে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু মাস্ক পরছেন। এটা আমরা গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি, এবং বাসের ভিতরে যারা চলাচল করেন তারা বেশিরভাগ মানুষের মাস্ক পরে চলাচল করেন, কিন্তু যখন তারা বাস থেকে নেমে যান কিংবা নানান জায়গায় হাঁটাচলা করেন তখন কিন্তু তারা মাস্ক পরছেন না, এবং এই মাস্ক না পরার যে উদাসীনতা সেটা আসলে অব্যাহত রয়েছে, যার ফলে মানুষের মধ্যে করোনা সংক্রমণের নিয়ে খুব একটা যদি বলি ভয়ের কোনো লক্ষণ আমরা দেখছি না। এই ছিল এখানকার সবশেষ খবর অর্থী। এবং এই কারণেই দিন দিন বেড়ে চলছে সংক্রমণ। অসংখ্য ধন্যবাদ আরিফিন শাকিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। করোনা রোধে পুরো দমে চলছে টিকাদান কার্যক্রম। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাব বগুড়াতে, সেখান থেকে সহকর্মী আব্দুল সালাম বাবু আমাদের সাথে যুক্ত হবেন। বাবু, বগুড়ায় টিকাদান কার্যক্রমের সবশেষ খবর জানাবেন আমাদের। বগুড়ায় সকাল 9টা থেকেই দুপুর পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম হয়। জেলার 16টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। শুক্রবার ছাড়া প্রতিদিনই টিকা প্রদান করা হচ্ছে, এবং আজকেও টিকা দেওয়া হচ্ছে। আমরা রয়েছি বগুড়া শহরের চকসূত্রপুর এলাকায়, যেখানে চকসূত্রপুর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় গণটিকা প্রদান কার্যক্রম হচ্ছে, এবং এখানে আজকে কিন্তু 2000 মানুষকে টিকা প্রদান করবে। এই টিকা প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা শাকত হোসেন শফিক, এবং এই কার্যক্রমের উদ্বোধন করবেন এখানকার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শফিউল আজম। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বগুড়ার কৃতি সন্তান শাকত হোসেন শফিকের সাথে। তিনি জানাবেন যে এই টিকাদান কার্যক্রম সম্পর্কে। ধন্যবাদ। সারা বাংলাদেশে আজকে সরকারের যে কর্মসূচি, স্বাস্থ্যবিধি মেনে চলে জনগণকে সচেতন করা, পাশাপাশি আমরা এই কোভিড-19 প্রতিরোধে আমাদের যে সামাজিক আন্দোলন, পরিবার থেকে আজকে সামাজিক পর্যায়ে আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি আমরা বিভিন্ন সমাজসেবী সংগঠন যারা এলাকায় মানুষের পাশে দাঁড়ায় বিভিন্ন সংকটে, তাদেরকে আমরা অনুপ্রাণিত করছি, উৎসাহিত করছি। এবং এরই কর্মসূচি হিসাবে আজকে এটা আমার নিজের জন্মভূমি বগুড়া চকসূত্রপুর সমাজ কল্যাণ সংস্থা, এই একটি ক্লাবের সমাজসেবী সংগঠনের উদ্যোগে আজকে এখানে 2000 নারী পুরুষের এখানে যারা এতদিন পর্যন্ত অবহেলিত একবার প্রান্তিক পর্যায়ে যারা আছেন, যারা এখন টিকা নিতে পারেন নাই, এই সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় 15 দিন ব্যাপী এখানে প্রচারণা চালানোর মাধ্যমে আজকে নারী পুরুষের 2000 মানুষকে এখানে আজকে টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে। এবং আমরা বর্তমান সরকারের যেমন সহযোগিতা রয়েছে, আমরা রাজনৈতিক দল হিসাবে এখানে উপস্থিত রয়েছি, পাশাপাশি সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। আমরা বিশ্বাস করি এইভাবে সারা দেশে যদি একটি জাতীয় সামাজিক আন্দোলনের রূপ নেয়, সেক্ষেত্রে খুব শীঘ্রই আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই করোনা মোকাবেলা করতে সহজ হবে আমাদের সকলের। ধন্যবাদ। উনি জানালেন আসলে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এই চকসূত্রপুর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে টিকা প্রদান কার্যক্রম চলছে, এবং এখানে কিন্তু প্রায় 2000 মানুষ রেজিস্ট্রেশন করেছেন এবং তাদেরকে টিকা প্রদান করবে। এবং সেই টিকা প্রদান কার্যক্রম সকাল থেকেই শুরু হয়েছে, এবং এই এলাকার 2000 মানুষ নারী পুরুষদেরকে পৃথকভাবে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। জেলায় কিন্তু আপনাকে জানিয়ে রাখি 20 লাখেরও বেশি মানুষ প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন, এবং সেই টিকাদান কার্যক্রম শুক্রবার ছাড়া প্রতিদিনই অব্যাহত রয়েছে। আমরা এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব সাফারে আমাদের সহকর্মী নাজমুল হুদার কাছে। নাজমুল।
বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বগুড়া থেকে আমাদেরকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভার, এবং সাভারে কিন্তু আপনি জানেন যে কোভিড-19 যে টিকাদান কর্মসূচি কিন্তু সকাল 9টা থেকে কিন্তু দুপুর 2:30 পর্যন্ত কিন্তু একটানা চলছে, এবং এখানে কিন্তু যে সাভার ক্যান্টনমেন্ট এবং সেটা আশুলিয়াতে এবং সাভার উপজেলা যেটা হচ্ছে সাভার নার্সিং হোম, সেখানে কিন্তু বিশাল পরিসরে কিন্তু সেখানে যে ভ্যাকসিনগুলি দেওয়া হচ্ছে। আপনি দেখছেন যে অসংখ্য মানুষ সেখানে দীর্ঘ লাইন দিয়ে কিন্তু তারা ভ্যাকসিন নিচ্ছে, এবং নারী পুরুষ কিন্তু তারা দীর্ঘ লাইন দিয়ে কিন্তু প্রায় 5 থেকে 6 হাজার মানুষের কিন্তু সেখানে দেখছেন যে লোকজন কিন্তু আসলে ভ্যাকসিন দিচ্ছে, এবং মূলত তাদেরকে আসলে যে এই লাইনের মধ্যে দিয়ে কিন্তু মূলত তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য কিন্তু তারা কার্যক্রমটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু আপনি রেড ক্রিসেন্টের পক্ষ থেকে দেখছেন যে ভলেন্টিয়ার রয়েছে, এছাড়াও কিন্তু পুলিশ রয়েছে, পুলিশ কিন্তু তাদের কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, এবং সেখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে আপনার ভিতরের পরিস্থিতিটা আপনি কি বিশাল পরিসরে কিন্তু আপনি দেখছেন যে এখানে লাইন দিয়ে কিন্তু তাদেরকে আসলে সেখান থেকে যে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ, অর্থাৎ তাদেরকে অ্যাস্ট্রাজেনেকার যে টিকা সেটা কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে, এবং আমরা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানেও কিন্তু আপনার দীর্ঘ লাইন রয়েছে, এছাড়াও এখানে স্ক্যান করা হচ্ছে, এবং প্রত্যেকটা বুথেই কিন্তু তাদেরকে আসলে টিকার কার্যক্রম কিন্তু আপনি দেখছেন যে পুরোপুরি এখানে যে লাইন করা হয়েছে পুরুষদের জন্য এবং নারীদের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু দেখছেন যে সেখানে একটা টিকার যে যারা কার্যক্রম সেগুলো কিন্তু তারা করছে এবং কাজ করছে। আপনি দেখছেন যে টিকাগুলি আসলে কিন্তু প্রত্যেকটা মানুষকে আসলে তারা টিকার আওতায় আনতে কিন্তু কাজ করে যাচ্ছে, এবং সেখানে কিন্তু আপনি দেখছেন যে তাদেরকে টিকা দেওয়ার জন্য যে কার্যক্রম সেটা কিন্তু আপনার সেটা চালিয়ে যাচ্ছে, এবং স্বাস্থ্য বিভাগের এখানকার যে কর্মকর্তা রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 8.5 লাখের বেশি কিন্তু টিকা দেওয়া হয়েছে এতে সাভার উপজেলায়, আর এছাড়াও কিন্তু যে প্রায় 1 লক্ষর মতো শিক্ষার্থীদের কিন্তু টিকা দেওয়া হয়েছে। এছাড়াও সাভারের যতগুলো স্কুল এবং কলেজ রয়েছে 121টা স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু সেই নিবন্ধন তারা করেছে। এরই মধ্যে আসলে টিকা দেওয়ার যে কার্যক্রম সেটা কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে। এই ছিল আমার কাছে সাভার উপজেলার টিকাদান কর্মসূচির সর্বশেষ খবর। চলে যাচ্ছে স্টুডিওতে অর্থের কাছে। অর্থই নাজমুল এবং বাবু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবৈধ স্থাপনা উচ্ছেদের রাজধানী মোহাম্মদপুরে আজও চলছে অভিযান। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সহকর্মী তালুকদার বিপ্লব সরাসরি যোগ দিচ্ছেন। বিপ্লব, আজকে অভিযান আসলে কখন শুরু হয়েছে, এই বিষয়ে আসলে আপনার কাছে সর্বশেষ কি খবর রয়েছে আমাদের জানাবেন। অর্থী উচ্ছেদ কার্যক্রম কিন্তু সকাল 10টা থেকেই শুরু হয়েছে, এবং যেটি বলছিলেন যে উত্তর সিটি কর্পোরেশনের যেই উচ্ছেদ কার্যক্রম অর্থাৎ রাজধানীর মোহাম্মদপুর বসিলায় রামচন্দ্রপুর খালের অংশ লাউতলা খালটি কিন্তু পুরোপুরি ভরাট করে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন স্থাপনা এবং একটি ট্রাক স্ট্যান্ড করা হয়েছিল, এবং আপনি দেখছেন এই মুহূর্তে কিন্তু যেই ট্রাক স্ট্যান্ড অর্থাৎ গতকালকে আমরা দেখেছি যে ট্রাক স্ট্যান্ডটি উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত, এবং ঢাকার একই সাথে কিন্তু এই ট্রাক স্ট্যান্ড উচ্ছেদের পরবর্তীতে কিন্তু গতকাল থেকে কিন্তু খাল খননের কাজ অর্থাৎ লাউতলা খালেরকে দৃশ্যমান করতে যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনি দেখছেন যে 2 যুগের বেশি সময় ধরে দখল করে রেখেছিল এই ট্রাক স্ট্যান্ডটি জায়গাটি দখল করে ভরাট করে ট্রাক স্ট্যান্ড করেছিল একটি প্রভাবশালী মহল, এবং এটিকে কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এবং একই সাথে কিন্তু আপনি আশেপাশে ব্যাপক কর্মযজ্ঞ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যেই বহুতল ভবন তৈরি করা হয়েছে 3 তলা ভবন, 4 তলা ভবন এবং 10 তলা ভবন পর্যন্ত কিন্তু রয়েছে, এবং সব কিছু মিলিয়ে কিন্তু এবারে যেই 3 দিনের যেই উচ্ছেদ কার্যক্রম সেই উচ্ছেদ কার্যক্রম পুরোপুরি সফল আমরা বলতে পারি, এবং ঢাকা উত্তর সিটির মেয়র, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রাজুক এবং ঢাকা জেলা প্রশাসনকে সাথে নিয়ে কিন্তু এই উচ্ছেদ কার্যক্রম কিন্তু তিনি শুরু করেছেন। যদিও উচ্ছেদ কার্যক্রমের প্রথম দিন
বাধার মুখে পড়েছিলেন সিটি মেয়র, কিন্তু তিনি সেটিকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেই অবস্থা, সেই উত্তেজনা অবস্থা কাটিয়ে উঠে পরবর্তীতে তিনি কিন্তু মোটামুটি এখানে যেই অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলি পুরোপুরি সরিয়ে দিতে তিনি সক্ষম হয়েছেন। এবং আজকে বলছিলাম যেটি যে আজকে কিন্তু সবশেষ, আজকে শেষ দিন এবং এই উচ্ছেদ কার্যক্রমের শেষ দিনে আজকে মেয়র অথবা আনুষ্ঠানিকভাবে তিনি সংবাদ সম্মেলন করবেন এবং তিনি এই ব্যাপারে অর্থাৎ এই উচ্ছেদ কার্যক্রম শেষ হওয়ার পরবর্তীতে কি কি করণীয়, অর্থাৎ কি কি ডিজাইন করা হয়েছে এই লাউতলা খাল নিয়ে সেটি কিন্তু তিনি জানাবেন। এবং আপনি দেখছেন যে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু লাউতলা খাল এর প্রশস্ততা হলো 100 ফিট এবং এই জায়গা থেকে লাউতলা খালটি সরাসরি চলে গিয়েছে রামচন্দ্রপুর খালের সাথে সংযোগ হয়েছে এবং এখন এই মুহূর্তে কিন্তু রামচন্দ্রপুর খালের সাথে সংযোগ করার জন্যই কিন্তু এই লাউতলা খালের যে খনন কার্যক্রম সেই খনন কার্যক্রম কিন্তু চলছে। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই উত্তর সিটি মেয়র চলে আসবেন। এর আগে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে এই খালের খননের পাশাপাশি আশেপাশে যে ভবনগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো অবৈধ অংশ রয়েছে ভবনের, সেগুলো কিন্তু ভাঙার কাজ কিন্তু চলছে। এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু সিটি কর্পোরেশন, রাজুক এবং বিভিন্ন সংস্থার যে ভারী যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলো কিন্তু দিন রাত সমান তালে কিন্তু কাজ করছে এবং আমরা যতটুকু জেনেছি যে রাতেও কিন্তু এখানে কাজ চলছে। কারণ আপনি জানেন একটি বিষয়, সেটা হলো যে কোনো একটি দখল উচ্ছেদ কার্যক্রম চলমান অবস্থায় বা দখল উচ্ছেদ যদি সঠিকভাবে সঠিক সময় যদি শেষ না করা যায় সেক্ষেত্রে পুনরায় আবার সেগুলো দখল হয়ে যায়। এই সুযোগটি কিন্তু এবার মেয়র দিতে চাননি কাউকে। তিনি একসাথে দিন রাত 24 ঘন্টা সময় নিয়ে তিনি এই জায়গাটি দখলমুক্ত করেছেন এবং তিনি যে পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সেটি বাস্তবায়ন করতে চাচ্ছেন। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ অর্থে। ধন্যবাদ বিপ্লব আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফরিদপুরে গেল কয়েকদিন ধরে বেড়েছে করোনা শনাক্তের হার, একই সাথে হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সহকর্মী খায়রুজ্জামান সোহাগ যুক্ত হচ্ছেন। সোহাগ, হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে চিকিৎসকরা আসলে কি বলছেন? কিন্তু করোনার সংক্রমণ কিন্তু সাম্প্রতিক সময় বৃদ্ধি পেয়ে চলেছে, ঠিক তেমনই কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি যে ফরিদপুরেও কিন্তু করোনা সংক্রমণ কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার একটা পরিসংখ্যান যদি আমি বলি যে গত 24 ঘন্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে আর্টিফিশিয়াল ল্যাবে 281টি নমুনার পরীক্ষা করা হয়েছে, সেখানে কিন্তু 98 জনের করোনা শনাক্ত করা হয়েছে। আর তাছাড়াও যদি বলি যে গত 3 দিনের পরিসংখ্যান, সেই 3 দিনে কিন্তু ফরিদপুরের 230 জন রোগী নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তার একটাই কারণ যে স্বাস্থ্যবিধি কেউ কিন্তু মানছে না। আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ যারা রয়েছে বাজারে যাচ্ছেন তারা কিন্তু কেউ স্বাস্থ্যবিধি কোনো কিছুই মানছেন না। তো এই বিষয়ে কিন্তু সরকারি পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই নির্দেশনাও কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি কেউ অনেকটাই মানছেন না। তো বিভিন্ন শপিং মল, সুপার শপে যে কথা ছিল যে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, সেই বিষয়ে কিন্তু আমরা দেখতে পেরেছি যে কেউ কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না। আপনি দেখতে পাচ্ছেন যারা ব্যবসায়ী আছে তারা কেউ কিন্তু মাস্ক পরছেন না, মুখ ঢেকে রাখছেন, কিন্তু এই কাজগুলো কিন্তু করছেন। তো এই বিষয়ে আমরা যেটা দেখতে পেরেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আজকে 11:30টার সময় একটা অভিযান পরিচালনা করা হবে। এই যারা মাস্ক ব্যবহার করছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের বিষয়ে কিন্তু অভিযান পরিচালনা করবেন, এমনটাই কিন্তু আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পেয়েছি। তো আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে সরকারি যে নির্দেশনা রয়েছে এই নির্দেশনা যদি মেনে চলা হয় সেই ক্ষেত্রে কিন্তু করোনা সংক্রমণটা অনেকটাই কমে যাবে। তো ফরিদপুর শহরের যে অবস্থা দেখছি সেই অবস্থাগুলো কিন্তু স্বাস্থ্যবিধি না মানার কারণেই কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়ে চলেছে। তো এইভাবে যদি চলতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে ফরিদপুরের অবস্থা করোনার প্রথম ঢেউ যেমন হয়েছিল ঠিক সেমনই হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তো আশা করব যে ফরিদপুরের যারা দায়িত্বরত কর্তব্যরত যারা লোকজন রয়েছেন তারা এই বিষয়ে কিন্তু খুব দ্রুত নজরদারি করবেন। তো এই ছিল আমার কাছে করোনার সর্বশেষ সংবাদ। চলে যাবে আপনার কাছে অর্থী।
এরকম প্রত্যাশা আমাদের সকলেরই। অসংখ্য ধন্যবাদ খায়রুজ্জামান সোহাগ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর এই ছিল বাংলাদেশ লাইভের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।